মাধ্যমিকের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি, মানে আহ, বিভিন্ন ধরনের প্রয়োজন, সেইগুলো আমি জানতে পারছি। এখন সেই সূত্রে আমি এই যে ভৌতবিজ্ঞানের এই যে স্পেশাল ক্লাসটা নিচ্ছি তোমাদের প্রয়োজনের কথা চিন্তা করে। এখন এই ক্লাসে কিন্তু আমি কি করছি, ভৌতবিজ্ঞানের মূলত সূত্রগুলো, সেই সূত্রগুলোকে যতটা পারছি আমার সামর্থ্যে কুলোচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। এখন এর সঙ্গে আমি কেমিস্ট্রি রিয়াকশানগুলোকেও চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার এই অল্প কদিনের মধ্যেও। আর তোমাদেরকে একটা কথা বলবার, যে এর মধ্যে তো আমি পুরো চ্যাপ্টারটাকে পড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ সময়টাও কম, তোমাদের হাতেও কম। তাহলে আমি সূত্রগুলোকে পড়িয়ে দিচ্ছি। দেখো, বিজ্ঞানে কি থাকে, সংজ্ঞা এবং সূত্র, এই দুটোকে যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু সেই চ্যাপ্টারের মূলত যা আছে সেটা সবটাই প্রায় করা হয়ে যায়। এ বাদে তোমাদেরকে যেটা বলেছি সেই চ্যাপ্টারটাতে মার্কার দিয়ে, এই হাইলাইটার দিয়ে বা বিভিন্ন প্রশ্নের বই থেকে সেগুলোকে হাইলাইট করে নেবে। এবং একটা কথা বলছি, এ 10 বছরের কোশ্চেন পেপার যদি তোমরা নাও পাও, প্রথম কথা সিলেবাস চেঞ্জ হয়েছে এর মাঝখানে বেশ কয়েক বছর আগে, তাহলে কেউ কেউ লিখেছো যে 5 বছরের কোশ্চেন পেপার পাচ্ছ। ইয়েস, সেটা দিয়েই চেষ্টা করো, সঙ্গে টেস্ট পেপার, পুরনো টেস্ট পেপার, তাতেও তুমি কি পাচ্ছ, অসংখ্য প্রশ্ন পাচ্ছ, সেগুলো নিয়েও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারছো। তাহলে আজকে আমি এই ক্লাসটা যেটা, সেটা হচ্ছে যে এর আগে গ্যাসের আচরণের এই যে চ্যাপ্টারটা, গ্যাসের আচরণের চ্যাপ্টারে আমি কি করিয়েছি, বয়েলের সূত্র করিয়েছি এবং চার্লসের সূত্রটা আমরা বুঝেছি। এইবার মজা হচ্ছে, এই বয়েল এবং চার্লসের যে সূত্রটা আছে, এই সূত্র দুটোকে কি করছে, একত্রিত যদি করা হয়। বয়েলের সূত্রটা কি, গ্যাসের উপর চাপ প্রয়োগ, একটা চাপ সংক্রান্ত বিষয় থাকছে গ্যাসের ওপরে, যেটা হচ্ছে তোমার বয়েলের সূত্র। আর চার্লসের সূত্রটা কি হয়েছে, সেখানে উষ্ণতার প্রভাবে গ্যাসের আয়তনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। বয়েলের সূত্রটা কি হচ্ছে, চাপের প্রভাবে গ্যাসের আয়তন কিভাবে চেঞ্জ হচ্ছে। আর চার্লসের সূত্রে কি বলছে, যে উষ্ণতার তারতম্যে, উষ্ণতা বাড়লে বা কমলে গ্যাসের আয়তন কিভাবে কমছে বা বাড়ছে। এবং সেইটা করতে গিয়ে আমরা কি পেয়েছি, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সম্বন্ধটা বুঝেছি এবং গ্যাসের পরম শূন্য অবস্থা সেটাও আমরা বোঝার চেষ্টা করেছি। তো এই সম্বন্ধে বলে রাখি যে এই যে সমন্বয় সূত্রটা, এই সমন্বয় সূত্রটাতে আমরা কি পাচ্ছি, এই সমন্বয় সূত্রের মাধ্যমে আমরা একটা সমীকরণ পাব। এই সমীকরণটাকে বলা হবে যে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এই সমীকরণকে যারা মানবে, যে সমস্ত গ্যাসেরা মেনে চলবে, তাকে বলবে আদর্শ গ্যাস। আর মূলত কি হয়, আদর্শ গ্যাস কিন্তু একটা কাল্পনিক ধারণা। এখন এই সমস্ত জিনিসটা তো আমি মুখে বললে তোমরা ওইভাবে আন্দাজ করতে পারবে না। তোমাদের বইতে যেমন পুরোটা লেখা আছে, তেমনি আমি একটা বইয়ের মধ্যে নিয়ে গিয়ে, তোমাদের স্ক্রিনে নিয়ে গিয়ে সেই পুরো বিষয়টাকে একদম ডিটেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই সূত্রগুলোকে তোমরা বইতে, আমি এর আগেও কিন্তু বলেছি, ভৌতবিজ্ঞানের যতগুলো ফর্মুলা আছে, ভৌতবিজ্ঞানে তোমাদের কোর্সে যতগুলো ফর্মুলা আছে, তুমি ফর্মুলাগুলোকে ভেঙে ভেঙেও দেখো, মোটামুটি 24-25টা মতো ফর্মুলা এটা কিন্তু পাবে। আর কেমিস্ট্রির রিয়াকশন মোটামুটি ওই 90-91টা মতো রিয়াকশন, একেবারে ভেঙে ভেঙে, অর্গানিক দিয়ে, জৈব রসায়ন দিয়ে। এগুলোকে একটা খাতায় টুকে নাও। এইটার একটা খাতায় যখন টুকে নেবে ফর্মুলাগুলো লিখে লিখে, এবং কোন চ্যাপ্টারের কোন ফর্মুলা, কিসের ফর্মুলা কোনটা, এইভাবে যদি ছোটো ছোটো করে লিখে নাও, এবং রিয়াকশানগুলোকে আর একটা খাতায় যদি লিখে নাও, এটা আমি অনেকবার অন্যান্য ক্লাসে বলেছি, তোমরা পিছনের ক্লাস দেখছো কিনা আমি জানি না, পিছনের ক্লাসগুলোকে একটু দেখো, ওর মধ্যে অনেক কিছু আমার বলা আছে। তাতে তোমাদের এই যে প্রশ্নগুলো আমাকে করছো না কমেন্টে, এই প্রশ্নগুলো সব কমেন্টের উত্তর হয়তো আমি দিতে পারছি না, কিন্তু অনেক সমাধান তাতে পেয়ে যাবে তোমরা। তো চলো, আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে আমরা দেখে নিই যে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় এবং তার মাধ্যমে আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস।
স্ক্রিনের মধ্যে গিয়ে আমরা সেটা বুঝে নিই। দেখো, গ্যাস সূত্রগুলোকে সমন্বয় করলে মানে কি, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে যদি আমরা সমন্বয় করি, আচ্ছা বয়েলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? দেখো, বয়েলের সূত্র থেকে পাচ্ছি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকছে, ঠিক আছে? তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের আয়তন চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্তানুপাতী হয়। এটা আমরা পেয়েছি যে কি হয়, যে চাপ যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন কমে যায়, আবার চাপ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তাহলে উল্টো হচ্ছে, তাহলে ব্যস্তানুপাতী হয় বা বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়েলের সূত্র। আর চার্লসের সূত্র থেকে এবার কি পাচ্ছি, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি স্থির থাকে, ঠিক আছে, তাহলে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে? তাহলে এটা পেয়েছি আমরা চার্লসের সূত্র থেকে। তাহলে আমরা এখানে কিন্তু এইখান থেকেই বোঝা যাচ্ছে যে আমরা এই পুরো জিনিসটা কিন্তু এবার বুঝবো, এই যে পরম উষ্ণতা বলা হয়েছে সেই স্কেলে বুঝবো। মানে আমরা কিন্তু সেন্টিগ্রেড বা ফারেনহাইট স্কেলে এই অংশটা বুঝবো না, আমরা প্রথম থেকেই ওটাকে কেলভিন বা পরম স্কেলে ওটাকে বোঝার চেষ্টা করব। এবার দেখো তাহলে কতটা সহজ হয়ে যাবে। এখন তাপমাত্রা এবং চাপ, তাপমাত্রা এবং চাপ এই দুটো সূত্রকে এবার জুড়ে দেওয়া হচ্ছে। তাপমাত্রা এবং চাপ যদি একই সঙ্গে পরিবর্তিত হয় তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি হবে? তাপমাত্রা, চাপ এবং এই আয়তনের সংযুক্ত সমীকরণ থেকে সেটা নির্ণয় করা যাবে। তাহলে সেই সংযুক্ত সমীকরণটা কি রকম হবে? মনে করা যাক যে টি কেলভিন, টি মানে একটা ধরা যাক তাপমাত্রা, সেটা কোন স্কেলে আছে? দেখো, সেন্টিগ্রেড স্কেলে হলে সি লেখা হতো, ফারেনহাইট হলে এফ লেখা হতো, এখানে কেলভিন স্কেল বলা হয়েছে। এই কেলভিন স্কেল বলা হয়েছে বলে এখানে বলা হচ্ছে টি কে। আচ্ছা, যদি সেন্টিগ্রেড স্কেলে বলা হতো তাহলে কি করা হতো? আর যেহেতু পরম তাপমাত্রা সেই জন্য এটাকে বড় হাতের টি দিয়ে, আমি আগের ক্লাসেই দেখিয়েছি, এটাকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টি তাপমাত্রা মানে কেলভিন স্কেল উষ্ণতায় এবং পি চাপে, চাপটাকে ধরছি পি, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মনে করে নাও ভি। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? বয়েলের সূত্র থেকে পাচ্ছি ভি ব্যস্তানুপাতী, আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতী। তাহলে 1/p যখন এই উষ্ণতাটা স্থির। এবার একটু উঁচু করে নিই। এবার চার্লসের সূত্র থেকে কি পাচ্ছি? এই ভি সমানুপাতী এই তাপমাত্রার সাথে, মানে টি যখন পি স্থির, মানে চাপটা যখন স্থির। তাহলে খেয়াল করো, এই যে দুটো সমীকরণ পেলে, তোমরা তো বীজগণিতে এরকম সমীকরণের তুলনামূলক সমীকরণ করে থাকো, অঙ্কে শিখেছো নিশ্চয়ই। তাহলে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি তুমি তুলনা করে দাও তাহলে কীরকম হবে? চাপ এবং উষ্ণতা উভয়ই যদি পরিবর্তিত হয় তাহলে কি হবে? এই দুটো সমীকরণ থেকে আমি কি পাচ্ছি? ভিটা এই বাঁ পাশে কমন পেয়ে যাচ্ছি, এই ভিটাকে বাঁ পাশে কমন পেয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে 1/p আর এটা হচ্ছে টি। তাহলে এই টিটার তলায় আমাকে 1 ভেবে নিতে হবে, t/1, আর এটা হচ্ছে 1/p। তাহলে কি হয়ে গেল? ওপরে চলে যাচ্ছে টি আর নিচে চলে আসছে পি। তাহলে ভি কি হচ্ছে? ভি সমানুপাতিক t/p। তাহলে এইটা যেটা হলো, এই যে সমীকরণটা পেলে, এখানে যদি আমি একটা ধ্রুবক, আমাকে কি বলেছিলাম যে এই সমানুপাতিক চিহ্ন বা ব্যস্তানুপাতিক চিহ্নটাকে যদি আমাকে উঠিয়ে দিতে হয় তাহলে সেখানে আমাকে একটা ধ্রুবক কল্পনা করতে হয়। তাই এখানে ধ্রুবকটাকে, এখানে ধ্রুবক হচ্ছে কে ধ্রুবককে আমরা কল্পনা করলাম। এই কে ধ্রুবককে যদি আমরা কল্পনা করি তাহলে কি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি হবে এটা হচ্ছে কেটা এই জায়গাটায় চলে আসবে, সেক্ষেত্রে এই কে ধ্রুবক কল্পনা করলাম। তাহলে কে মানে কি? কের তলায় তো বাই 1 আছে, এটা ভেবে নিতে হবে। তাহলে কি হয়ে যাচ্ছে? ওপরে কে এর সঙ্গে টি গুণ হয়ে যাচ্ছে, গিয়ে হচ্ছে কে টি, আর নিচে পড়ে থাকছে পি। তাহলে ভি সমান সমান কে টি বাই পি, যেখানে কে একটা ধ্রুবক গেল। তাহলে এইবার দেখো, এই বজ্রগুণন যদি করে দাও, এই পি এর সঙ্গে ভি গুণ হয়ে গেল, ঠিক আছে? আর এপাশে এই ভি এর তলায় মনে করে নিতে হবে 1 আছে,
ঠিক আছে, তাহলে এইদিকে চলে আসছে কেটি, তাহলে এখানে হচ্ছে পিভি, এপাশে চলে আসছে পি এর সঙ্গে ভি গুণ হয়ে পিভি, আর এপাশে চলে আসছে কেটি। এটাকে আমরা আবার উল্টোভাবে লিখতে পারি যে এই টি এর মান মানে কে এর মান যদি আলাদাভাবে লিখতে চাই তাহলে কে সমান সমান কি হবে, পিভি বাই টি। কে এর মানটা যদি আমি আলাদাভাবে লিখতে চাই তাহলে কি হয়ে যাবে, সমান সমান পিভি আর তার তলায় চলে যাবে বাই টি, যেটা তোমরা বীজগণিতে শিখেছো। এখানে ঠিক সেইভাবেই লেখা আছে, বাঁদিকে এটা লিখেছে পিভি বাই টি সমান কে ধ্রুবক। অর্থাৎ কোনো নির্দিষ্ট ভরের গ্যাস এই 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 তুলনা করে আমরা কি পেলাম, এই একটা সূত্র তো আমরা পেয়ে গেলাম, এই একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণটার মানে কি, এর মানে হচ্ছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, চাপ এবং পরম উষ্ণতা। পরম উষ্ণতা এইখানটা কিন্তু খেয়াল করো, পরম উষ্ণতা, এই পরম উষ্ণতা যথাক্রমে ভি1, পি1 এবং যদি টি1 হয়, ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আমরা পেয়েছি, এখান থেকে এই সূত্রটা পেয়েছি। এই সূত্রটাকে এবার যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে কোনো ভরের গ্যাসের, একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, ভরটা নির্দিষ্ট, গ্যাসের আয়তন, চাপ এবং পরম উষ্ণতা, এই তিনটে যদি ভি1, পি1 এবং টি1 হয় এবং ওই আয়তন, চাপ এবং পরম উষ্ণতা পরবর্তীতে যদি পরিবর্তিত হয়ে কি হলো, ভি1টা হয়ে গেল ভি2 পরিবর্তিত হয়ে, পি1 থেকে পরিবর্তিত হয়ে হলো পি2 এবং টি1 থেকে পরিবর্তিত হয়ে হলো টি2। মানে এর ধরো প্রথম আয়তন ছিল হচ্ছে ভি1, পি1 হচ্ছে প্রথম চাপ ছিল, আর টি1 ছিল হচ্ছে প্রথম উষ্ণতা, পরম উষ্ণতা। সেইটা খানিকক্ষণ পরে পরিবর্তন হয়ে গিয়ে হলো হচ্ছে এখনকার আয়তন হলো ভি2, এখনকার চাপ কত রয়েছে পি2, আর এখনকার তাপমাত্রা কত রয়েছে মানে কেলভিনে টি2। তাহলে এই সূত্রটা যদি পিভি বাই টি সমান সমান কে হয় তাহলে পি1 বাই টি1 সমান সমান পি2 বাই টি2, এটা আমি লিখতেই পারি বীজগণিতের নিয়ম অনুসারে, এই জিনিসটা আমরা লিখতেই পারি সমান সমান কে। তাহলে কেটা ধ্রুবক সবসময় থেকেই যাবে, ঠিক আছে। তাহলে এই যে ধ্রুবকটা এবার আমি পেলাম, এই কে ধ্রুবকের মান গ্যাসের ভরের ওপরে নির্ভর করে, কারণ ওখানে আমি বলেছি নির্দিষ্ট ভরের গ্যাস বলেছি। 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে, 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকের মান একই হয়। মানে 1 গ্রাম অণু পরিমাণ যে ধরনের গ্যাসই হোক না কেন এই ধ্রুবকের মানটা একই স্থির থাকে। এই ক্ষেত্রে এই ধ্রুবকটিকে আর চিহ্ন দ্বারা তখন চিহ্নিত করা হয়, আর এই আর চিহ্নকে বলা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বিক গ্যাস ধ্রুবক। আর এর মান গ্যাসের ধর্ম প্রকৃতির ওপর নির্ভর করে না, কতটা পরিমাণ সেইটার ওপর নির্ভর করছে। অর্থাৎ 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে লেখা হবে কি, এইটা খেয়াল করো, এই জায়গাটা বিশেষভাবে খেয়াল করো, 1 গ্রাম অণু পরিমাণ, এখানটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি, 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসের ক্ষেত্রে লেখা হবে এই সমীকরণটাকেই পিভি সমান সমান আরটি, ঠিক আছে। পিভি সমান সমান তখন আর কে লেখা হবে না, তখন লেখা হবে হচ্ছে আরটি। এই যে ওপরে যেটা পেয়েছিলে পিভি সমান সমান কেটি, এইখানে এটাকে সার্বিক গ্যাস ধ্রুবক হিসেবে বলা হবে এবং সেটাকে বলা হবে আরটি। এই আর এর মান কি হবে, এই আর এর মানটা হবে হচ্ছে এখানে দেখো এই আর এর মানটা কত হচ্ছে, আর এর মান আমরা জানি যে একটা জিনিস জানি যে টি মানে হচ্ছে কেলভিন স্কেলে আমরা তাপমাত্রাটাকে ধরেছিলাম 273 কে, পি মানে যদি ধরি 1 এটিএম বা অ্যাটমসফিয়ার প্রেশার, ঠিক আছে, বা চাপ, আর ভি মানে হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে। এটা পরবর্তী ক্লাসে পড়বে, মানে এটা হচ্ছে আয়তন, গ্যাসের আয়তন। অর্থাৎ আর এর মান তখন বেরোচ্ছে এইটা 0.08205 লিটার অ্যাটমসফিয়ার মোল -1 কে টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এখন এইটা এতটা তোমাদের লাগবে না, লাগবে যেটা আদর্শ গ্যাস কাকে বলছে। আর যে গ্যাস, এইখানটা দেখো ভালো করে, আদর্শ গ্যাস কাকে বলছে,
যে গ্যাস এই যে পিভি এবং আরটি এই সমীকরণটাকে মেনে চলবে তাকে বলা হবে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাসটা তাহলে কি? বাস্তব গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস, এটা কাল্পনিক বিষয়, এটা সমীকরণ অনুযায়ী। বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরিচিত যে গ্যাসগুলো চার্লস বা বয়েলের সূত্র সঠিকভাবে মেনে চলে না। এই বাস্তব ক্ষেত্রে কি হয়? এটা একটা কাল্পনিক বিষয়। আদর্শ গ্যাস কিন্তু একটা কাল্পনিক বিষয়, ঠিক আছে? বাস্তব ক্ষেত্রে দেখা যায় আমাদের যে পরিচিত যত ধরনের গ্যাস আমরা দেখতে পাই বা আমাদের বিজ্ঞানে পড়া হয়, সেই গ্যাসগুলো কিন্তু এই 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 পরিচিত গ্যাসগুলি চার্লস বা বয়েলের সূত্র সঠিকভাবে মেনে চলে না। এই রকম গ্যাসগুলোকে বলা হয় বাস্তব গ্যাস, ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাস কি হলো? যে গ্যাস এই পিভি এবং আরটি সমীকরণকে মেনে চলে, ঠিক আছে? এটা আমরা বিজ্ঞানের মানে কি বলবো, ক্যালকুলেশন করবার জন্য এটাকে ধরা হয় এবং এটাকে কিন্তু একটা কাল্পনিক গ্যাস। বাস্তব গ্যাস এই নিয়মগুলোকে মেনে সাধারণত চলে না এবং সেই রকম গ্যাসগুলোকে বলা হয় বাস্তব গ্যাস। তাহলে তোমরা শিখলে যে আদর্শ গ্যাস সমীকরণ কোনটা। আদর্শ গ্যাস সমীকরণ শিখলে মানে কিসের থেকে সেটা পেলাম? চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় করে। এই পুরো জিনিসটাকে তোমরা প্রয়োজনে ক্লাসটাকে থামিয়ে থামিয়ে খাতায় নোট করে নিও। এমনকি এই যেভাবে বুঝিয়ে দিলাম তোমাদের বইয়ের পাতায় যেভাবে বোঝানো আছে সেইভাবেও ধীরে ধীরে সুন্দরভাবে আমার মতো করে এইভাবে লিখে 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 বুঝে নাও, খাতায় লিখে নাও এবং তাহলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তাহলে এই ক্লাসে তোমাদেরকে আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে আলোচনা করলাম। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম। ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের যে সমস্ত কমেন্ট করছো যে সমস্যাগুলো সেগুলো আমাকে জানাতে থাকো। নতুন যারা এসেছো ক্লাসে তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো এবং পিছনের ক্লাস অবশ্যই দেখো। বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির ক্লাস আছে, সেইগুলো দেখো। তোমাদের মনের অনেক প্রশ্ন কিন্তু তাতেই দূর হয়ে যাবে। আমি সব ধরনের তোমাদের যত ধরনের আশা মানে যতটা পেরেছি আর কি, যত ধরনের সমস্যা হয় পরীক্ষা ফেস করতে গেলে আমি সব ধরনেরই চেষ্টা করেছি সেই ক্লাসগুলো রাখার। তোমরা একটু পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো। আর নতুন পুরনো সবাইকেই বলছি যে ফর্মুলার খাতা তৈরি করো, এখনও পারলে তৈরি করে নাও। মাত্র কটা ফর্মুলা একটা খাতার মধ্যে টুকে নাও, মাত্র কটার যে কেমিস্ট্রির রিয়াকশান আছে সেগুলো আরেকটা খাতায় টুকে নাও, নিয়ে সেগুলো বারবার বারবার করে পড়ে নাও, দেখো কত তৈরি হয়ে যায়। আর হাইলাইটার দিয়ে বইটাকে ইম্পর্টেন্ট অংশগুলো, এই যে শর্ট কোশ্চেন টোশ্চেন দেখো, টেস্ট পেপারের পাতা উল্টাও আর হাইলাইটার মানে বইয়ের মধ্যে ওগুলো দাগিয়ে নাও, দেখো ভৌতবিজ্ঞান অনেক অনেক স্ট্রং হয়ে যাবে। তো এই স্পেশাল ক্লাসগুলো নিচ্ছি তোমাদের এই সূত্রগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেই কারণে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে এইরকমই কোনো ইন্টারেস্টিং আর একটা সূত্র বা বিষয় নিয়ে।